শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা। আজ শুভ জন্মাষ্টমী। আজ একটু কথা বলবো আগামীকাল আগামীকাল যে নবান্ন অভিযান, এই সম্বন্ধে একটু কথা বলবো। হোপ আই এম অডিবল। হোপ আই এম অডিবল। Am I audible? No, there is. I am not audible. Am I audible? Possibly I am not audible. I am not audible. Am I audible? Possibly I am not audible. No, I am not audible. No, I am not audible. I am not audible. I am. Is the net very poor? Very poor transmission? Very poor transmission? Or no transmission? Very poor transmission? Very poor transmission. The current frame rate too low. Please see the frame rate. No. Any modification? Now that you are live. Yes. Am I live? Am I live? অভিজিৎ ভট্টাচার্য নমস্কার। অতদু ভট্টাচার্য শুভ সন্ধ্যা। Yes, possibly I am audible to you. Am I audible? I hope I am audible. Let me start today. শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী সম্বন্ধে একটু 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 বলি। আজকে আমাদের লর্ড কৃষ্ণের জন্মদিন। সত্য ত্রেতা দাপরে কৃষ্ণ। সত্য ত্রেতা দাপরে কৃষ্ণ। তারপর কৃষ্ণের তার জন্মদিন। নবভারতের উপকার যোগী আদিত্যনাথজি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি একটা জিনিস বলেছি যে আমাদের বৈষ্ণব সাহিত্যে বা বৈষ্ণব ফিলোসফিতে কৃষ্ণকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেখানে কৃষ্ণের যে স্পিরিচুয়ালিস্ট রূপ, এটাকে অক্ষত রাখা হয়েছে। কিন্তু সেটাকে প্রাধান্য দিতে গিয়ে কৃষ্ণ যে এত বড় একজন ডিপ্লোম্যাট, এত বড় স্টেটসম্যান এবং যুদ্ধের এত এত পরাঙ্গম, এত এক্সপার্ট মানুষ, যুদ্ধ বিশারদ, স্টেটসম্যান, ডিপ্লোম্যাট, এই জায়গাগুলোকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা আমাদের রাষ্ট্রের জীবনে ক্ষতি করেছে। এবার আসি আজকের কথা, যেটা হচ্ছে আগামীকাল নবান্ন অভিযান। প্রেক্ষাপটটা আপনারা জানেন। এটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অভয়াকাণ্ড, যেখানে ডক্টর অভয়া গ্যাংরেপ অ্যান্ড মার্ডার, সেই সঙ্গে সমস্ত ডিরেক্ট এভিডেন্স
এবং ইনডিরেক্ট এভিডেন্সগুলো লোপাট হয়েছে, এবং ডাইরেক্টলি সেই ডিস্ট্রাকশন অফ এভিডেন্সে জড়িয়ে আছে কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তর, ইনক্লুডিং নবান্ন, পুলিশ কমিশনার। দেখুন, সেদিন ডক্টর অভয়ার বাবা মা খবর পাচ্ছে পরের দিন সকাল 10টায়, অথচ একদম ভোরেই রাতেই এই হত্যাকাণ্ড, রেপ হত্যাকাণ্ডের পরেই এখানে প্রচুর মানুষ, আরজি করের একদম কর্তৃপক্ষের কয়েকজন উচ্চপদস্থ মানুষ এবং অন্যান্য কলেজ থেকেও স্বাস্থ্য দপ্তরের লোকেরা এখানে পৌঁছে গেছে, জটলা করেছে, এবং প্লেস অফ অকারেন্সটা কর্ডনিং করা হয়নি। তারপরে জুনিয়র ফরেন্সিক অফিসারদের দিয়ে পোস্টমর্টম করা হয়েছে এবং বডিটাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারও পরে পরিবেশটাকে ধ্বংস করার জন্য, সারাউন্ডিং এভিডেন্স ধ্বংস করার জন্য সেমিনার রুমের সারাউন্ডিংসে রিপেয়ারের নাম করে ধ্বংসলীলা চলেছে, ইভিন আফটার দি হাইকোর্ট অর্ডার ফর দ্য সিবিআই। অর্থাৎ এই হত্যালীলায় যেমন ডাইরেক্টলি উঁচু পর্যায়ের লোকেরা জড়িয়ে আছে, এভিডেন্সগুলোকে ধ্বংস করতে আরও উঁচু পর্যায়ের কর্তৃপক্ষ জড়িয়ে আছে। সেদিন রাত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন পরের দিন যে আমি সারা রাত্রি পুলিশ কমিশনারের সঙ্গে সারা রাত্রি আমি ফোনে কন্ট্যাক্টে ছিলাম। আচ্ছা, একটা জিনিস, এর আগে তো পশ্চিম বাংলায় কয়েকশো মিস্টেরিয়াস ডেথ হয়েছে, পুলিশ সবসময় এগুলোকে সুইসাইড বলে চালিয়ে গেছে। আরজিকর কাণ্ডেও যতগুলো মিস্টেরিয়াস ডেথ হয়েছে এই জামানাতে, এই 13 বছরে, সবগুলোকেই ওরা সুইসাইড বলে চালিয়ে গেছে। তো সেই সমস্ত কোনো ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পুলিশের উঁচু পর্যায়ের নেতাদের সঙ্গে কখনো সারা রাত্রি কথা বলতে দেখেছি কি? এক্ষেত্রে কি এমন ঘটলো যে মুখ্যমন্ত্রীকে সারা রাত জেগে কনস্ট্যান্টলি কথা বলতে হলো? হোয়াট ফর? বাপ মাকে না জানানো হলো না, কথাবার্তা চললো এবং বাইরের লোকেদের ঢুকতে অ্যালাউ করা হলো। এ তো ডাইরেক্টলি একদম আন্ডার দি ইনস্ট্রাকশন অফ দ্য সিএম অ্যান্ড পুলিশ কমিশনার এভিডেন্সগুলোকে ধ্বংস করা হয়েছে। এটাই তো, তাহলে কি প্রয়োজন ছিল? সাউন্ড ইজ ভেরি লো, সাউন্ড ইজ ভেরি লো, সাউন্ড ইজ ভেরি লো। হাউ? Sound is very low. How? My sound? How it is low? Can it be low? Sound is low. Is sound low? Sound is low. I think this is here. Oh, is the sound low? Is this low? Is sound low? Is sound has improved? Is sound improved? Okay. এবার আমি আগামীকালের এই যে, আমি একটা জিনিস বলি, পশ্চিম বাংলায় দীর্ঘদিন পরে একদম গ্রামাঞ্চল থেকে শহরের অলিতে গলিতে একটা ক্ষোভ, একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ভাষা এসেছে। বঙ্গদেশের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ভাষা বহুদিন মানুষ দেখেনি, ভারত ইজ টুডে, টাইম নিড, আচ্ছা, বহুদিন এই প্রতিবাদ দেখেনি। এটা স্বতঃস্ফূর্ত। এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে কোনো পলিটিক্যাল পার্টির কিন্তু নেতৃত্ব নেই, একদম দক্ষিণ মেদিনীপুর থেকে আরম্ভ করে, 24 থেকে আরম্ভ করে উত্তরবঙ্গ পর্যন্ত, জঙ্গলমহল থেকে কলকাতা পর্যন্ত সর্বত্র যে প্রতিবাদের ভাষা অত্যন্ত স্বতঃস্ফূর্ত। স্কুল কলেজের মেয়েরা
তারাও প্রতিবাদ করছে, পাড়ার মেয়েরা প্রতিবাদ করছে, ছেলেরা প্রতিবাদ করছে, উইথাউট এনি পলিটিক্যাল ফ্ল্যাগ। এটা স্বতঃস্ফূর্ত। এই স্বতঃস্ফূর্ত আগামীকালের যে অভিযান, এই অভিযানে সব থেকে বেশি বেঁকে বসেছে দেখবেন সিপিএম। আমি এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করব। সবাই উইথাউট পতাকা, উইথাউট দেয়ার ফ্ল্যাগস, উইথাউট দেয়ার স্লোগানস, তারা সিদ্ধান্ত নিয়েছে কালকে প্রতিবাদের বিভিন্ন মিছিলে যোগদান করবে। কিন্তু সব থেকে স্ট্রং অ্যান্টি ভয়েস হচ্ছে সিপিএমের। কেন এই জায়গাটা? এরা কারা? এই কমিউনিস্টরা কারা? এদের আচরণ কি ছিল 1945-এ, বা কি ছিল তারও পরে? বারে বারে এরা মুভমেন্টের নামে কি করে? আমি এবার দেখুন, যেদিন অভয়াকাণ্ড হলো তারপরে একটা জিনিস বুঝে গেছিল সিপিএম বা সবাই, যেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের দিকে যাচ্ছে, এবং এরা কিন্তু এই আন্দোলন জয়েন করেছিল, প্রতিবাদের শুরু করেছিল, হঠাৎ পিছিয়ে যাচ্ছে। এই পিছিয়ে উদ্দেশ্যটা কি? আমি কতগুলো ফ্যাক্টস আপনাদের বলে রাখছি। এই ইতিহাসগুলো জানলে আপনারা এই সিপিএম এর এই যে বিহেভিয়ারটা, কারণটা বুঝতে পারবেন। এবার আসে স্বতঃস্ফূর্ত আন্দোলন। স্বতঃস্ফূর্ত আন্দোলনটা একদম গ্রাম বাংলা থেকে শহর, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে শহর, সর্বত্র স্বতঃস্ফূর্ত প্রতিবাদের ভাষা। তারা জাস্টিস ফর আরজিকর চায়, জাস্টিস ফর অভয়া চায়। এইবার এই জাস্টিস, তাদের সিদ্ধান্ত হচ্ছে জাস্টিস ফর অভয়া করতে গেলে যে টপ মোস্ট পজিশনে বসে আছে, যার অঙ্গুলি হেলনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চলে, তাকে সরিয়ে দিতে হবে। এটাই তাদের এখন স্লোগান। তাকে না সরানো পর্যন্ত পশ্চিম বাংলায় আরেকটা যে কালকে অভয়া হবে না, এর কোনো গ্যারান্টি নেই। কারণ এর আগে যে কয়েকশো মৃত্যু হয়েছে, এ সবগুলোই ওদের ভাষা, ওদের পুলিশের ভাষায় নাকি সব সুইসাইড করেছে। সবগুলোই একদম সবগুলি হচ্ছে মার্ডার। এই প্রথম অভয়া কাণ্ডে ওদের সুইসাইড স্টোরিটা ফ্লপ করে গেল, কারণ এত তথ্য এসে গেছে এবং এত সারাউন্ডিংসে অ্যাওয়ারনেস ছিল, ওরা এই স্টোরিটাকে সুইসাইড চালাতে আর পারল না। কিন্তু আগের অনেক ঘটনা সবই মার্ডার ছিল। এমএলএ তার ডেড বডি পাওয়া গেলে হ্যাঙ্গিং অবস্থায়, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, এবং পা মাটিতে লেগে আছে। পা মাটিতে লেগে থাকলে সুইসাইড সম্ভব না। এরকম করে প্রচুর বডি পাওয়া গেছে, পা মাটিতে লেগে আছে, বাড়ি থেকে দূরে। আর বাড়ি থেকে দূরে এখানে যাবে হ্যাঙ্গিং করতে, আর পা মাটিতে লাগলে সুইসাইড অ্যাটেম্প্ট ইজ নট সাকসেসফুল। এরকম প্রচুর কাণ্ড আছে। সব মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবং এই জামানাতে আমি একটা জিনিস লিখেছিলাম, এই সরকারের একটা কর্তৃত্বে একটা আছে ডিপ স্টেট। এরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হচ্ছে যে অপোজিশনের লোককে খুন করো, নিয়ে একদম চালিয়ে দাও, পুলিশের সাহায্যে চালিয়ে দাও, এটা সুইসাইড। এবার আসছি এই যে আজকের স্পন্টেনিয়াস মুভমেন্ট। আপনারা ইতিহাসে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট পাবেন। ভারতবর্ষে ব্রিটিশ যুগের 200 বছর ইতিহাসে স্পন্টেনিয়াস মুভমেন্ট এগেন্স্ট দ্য ব্রিটিশ 1945-এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় ভারতবর্ষে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট হয়েছে। সেই স্পন্টেনিয়াস মুভমেন্টে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, কি কংগ্রেস, কি মুসলিম লীগ, কি কমিউনিস্ট, কারো কোনো নেতৃত্ব ছিল না। এটা ছিল স্পন্টেনিয়াস মুভমেন্ট। আজকের মুভমেন্টটাও স্পন্টেনিয়াস মুভমেন্ট। আমি ওইখানে দেখাচ্ছি যে সেই স্পন্টেনিয়াস মুভমেন্টে কংগ্রেস এবং কমিউনিস্ট, মুসলিম লীগ কি রোল প্লে করেছিল এবং পরবর্তীকালে কি রোল প্লে করেছিল। অ্যাট দি বিগিনিং কি রোল প্লে করেছিল, অ্যান্ড পরবর্তীকালে কীভাবে মুভমেন্টটাকে ওরা স্ট্যাব করেছিল, স্যাবোটেজ করেছিল। আজকেও ঠিক দেখবেন সিপিএম কীভাবে এই মুভমেন্টে প্রবেশ করলো আর তারপরেই স্যাবোটেজ শুরু করলো। এই জায়গাটা আপনারা খেলাটা দেখবেন। এবার আসুন 45।
রেড ফোর্ট আইনের ট্রায়াল। রেড ফোর্ট আইনের ট্রায়ালটা শুরু হয়ে গেছে, আইনের ট্রায়াল 5 নভেম্বর 1945 শুরু হয়ে গেছে। এবং নেহেরু জীবনে প্রথম গাউন পরল রেড ফোর্ট ট্রায়ালে, অ্যাপারেন্টলি ইন ডিফেন্স অফ দ্য আইএনএ সোলজার্স। এই এই নেহেরুই সারা জীবন নেহেরুর নেতাজির এগেনস্টে এবং গোটা বিশ্বযুদ্ধের সময় আইএনএর এগেনস্টে, নেতাজির এগেনস্টে। এবং এই নেহেরুই চিৎকার করে বলতো, ইফ সুভাষ কামস আই উইল অপোজ হিম উইথ এ সোর্ড ইন মাই হ্যান্ড। এই তো হঠাৎ সে ব্যারিস্টারের গাউন পরে আইএনএ ট্রায়ালে জয়েন করলো ইন ডিফেন্স অফ দি আইএনএ সোলজার্স। কেন জয়েন করেছিল? এবং পরে দেখলাম মুসলিম লীগও জয়েন করেছিল, কমিউনিস্টরাও জয়েন করেছিল আইএনএ মুভমেন্টে। কেন? এটা ব্রিটিশ একদম ট্রান্সফার অফ পাওয়ারের খাতায় লেখা আছে, বই পরিষ্কার। কারণ এটা লেখা আছে, এনি পলিটিক্যাল পার্টি, এনি পলিটিক্যাল ব্যক্তিত্ব যাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা আছে, অ্যাসপিরেন্ট যারা, তাদের পক্ষে পপুলার মুভমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা সম্ভব নয়, এটা হবে বোকামি। তারা সবসময়ই স্বাভাবিকভাবেই এই পপুলার মুভমেন্টে জয়েন করবে। সেদিনও এই কি নেহেরু, কি গান্ধী, কি কমিউনিস্ট, মুসলিম লীগ জয়েন করেছিল, পরে সবাই স্যাবোটেজ করেছিল। আজও দেখবেন, আজও তাই সিপিএম স্যাবোটেজ করছে। প্রথমে জয়েন করলো, পরে স্যাবোটেজ। কমিউনিস্টের একটা ক্যারেক্টার। এবার আসছে আমি তারপরে আইএনএ ট্রায়ালের। এবার আইএনএ ট্রায়ালের যখন চলছে, তখন এই 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 নেহেরু 11ই নভেম্বর একটা বিবৃতি দিয়েছিল, তখন ট্রায়াল চলছে, যে ইন্ডিয়াস ডিউটি ইজ টু রিভোল্ট। এই কথাটা কেন বলতে গেল? এই কথাটা বলতে গেল মনে মনে কিন্তু ভয়ঙ্করভাবে নেতাজি বিদ্বেষী, আইএনএ বিদ্বেষী। এই কথাটা বলে জনগণের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করল একটা। আর হচ্ছে ব্রিটিশের কাছে একটা বার্গেনিং চিপ। ব্রিটিশকে একটা জিনিস দেখালো, দেখো তুমি আমাকে কিছু পাইয়ে দাও, না পাইয়ে দিলে আমি কিন্তু তোমার শত্রু ওই সুভাষ বোসের আইএনএর সঙ্গে জয়েন করব। এটা হচ্ছে একটা থ্রেটেনিং টু গেট মোর। এরা হচ্ছে এই পলিটিশিয়ান। এবার দেখুন, এবার এই সময় বলেছি আমি, এবার কমিউনিস্টও জয়েন করেছিল নেভাল মিউটিনিতে ইন সাপোর্টে। কিন্তু দেখবেন যখন ফেব্রুয়ারিতে যখন নেভাল মিউটিনি হচ্ছে, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি হচ্ছে, সেই সময় যখন ব্রিটিশ অত্যন্ত ভয় পাচ্ছে, তখন এরা প্যাটেল নেহেরুকে দিয়ে, সবাইকে দিয়ে একটা জিনিস বলালো, যে তোমরা সবাই সারেন্ডার করলে তোমাদের আমরা যাতে কোনো না খারাপ ট্রিটমেন্ট ব্রিটিশ করে আমরা দেখব। তা কিন্তু কংগ্রেস করেনি আর, এবং অনেককেই ওরা অ্যারেস্ট করেছিল। পরে ফায়ারিং স্কোয়াডে বিচারের বাইরে, পর্দার পেছনে গুলি করে মেরেছিল। এইভাবে ওরা আইএনএর মুভমেন্টটাকে ওরা স্ট্যাব করেছিল। মুসলিম লীগও স্ট্যাব করেছিল, কমিউনিস্টরাও স্ট্যাব করেছিল। কেউ আর আইএনএ সোলজারদের সঙ্গে তাদের সাপোর্টে আর পরিশ্রম করেনি, এবং সবাইকে সারেন্ডার করতে বলে সবাই পিছিয়ে গেছে। এবং সবাই, আরও অনেক বড় ইতিহাস, কি হয় স্টেপ বাই স্টেপ, কি মুসলিম লীগ, কি কমিউনিস্ট, কি কংগ্রেস, সবাই আইএনএ মুভমেন্টকে স্ট্যাব করেছে। এবং এরা কেউই পরবর্তীকালে আইএনএ সোলজারদের প্রপার প্লেসমেন্ট, প্রপার জাজমেন্টের জন্য আর চেষ্টা করেনি, সবাই বিট্রে করেছে। কিন্তু ইনিশিয়ালি দে জয়েন দ্য মুভমেন্ট বিকজ এই মুভমেন্টটা খুব পপুলার ছিল। এই পপুলার মুভমেন্টের থেকে বাইরে থাকাটা ছিল খুব রিস্কি। আর এই যে স্পন্টেনিয়াস মুভমেন্ট হয়েছিল সারা ভারতবর্ষ জনগণের তরফ থেকে, এবং ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি 3টে সেকশনে, পদাতিক বাহিনী, এয়ারফোর্স এবং নেভি, এই যে ভয়ঙ্কর যে একটা ব্রিটিশের বিরুদ্ধে যে একটা বিক্ষোভ এবং বিপ্লবের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটাই কিন্তু ব্রিটিশকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল ভারতবর্ষ ত্যাগ করার। এবার আসছি নেহেরুর কম্প্রোমাইজের জায়গা। সব পার্টি কম্প্রোমাইজ করেছে। নেহেরু 46-এর মার্চে চলে গেলেন। মার্চের পুরো সেকেন্ড হাফটা উনি চলে গেলেন
সিঙ্গাপুর, মালয়েশিয়াতে। সেখানে আমি সেটা আলোচনা করেছি বহু আগে। উনি দেশকে বলে গেলেন যে আমি ওখানে যাচ্ছি আইএনএ সোলজারদের দেখভাল করার জন্য। এটা লোক দেখানো। আসলে ওখানে গিয়েছিলেন নাম্বার ওয়ান মাউন্টব্যাটেন ফ্যামিলির সঙ্গে ভালো করে নিজের একটা সম্পর্ক গড়ে তোলা এবং পার্টিশন প্ল্যানটাকে ভালো করে বুঝে নেওয়া এবং সুভাষ বোসের অ্যাক্টিভিটিস কী ছিল, তিনি যে মারা যাননি এটা ভালো করে বুঝে নেওয়া এবং আইএনএর যে সম্পদ যেটা মাউন্টব্যাটেন গ্রুপ যেটা সিজ করেছিল তার একটা বড় অংশ নিজে পকেটস্থ করা, চুরি করা, সোজা করে চুরি করা, এই তো উদ্দেশ্য ছিল। এবং ওখান থেকে নিজেদের জ্ঞান নিয়ে ফিরে এসে ভারতবর্ষে পার্টিশনের পথটাকে তৈরি করলেন। এইভাবে উনি সবাই, কি নেহেরু কি গান্ধী, একইভাবে বিভিন্নভাবে আলোচনা করেছি আগে, কমিউনিস্টরা, মুসলিম লীগ সবাই বিট্রে করলো আইএনএকে। এবার আজকে দেখুন, আজকে এই যে স্বতঃস্ফূর্ত মুভমেন্ট পশ্চিম বাংলায়, প্রথমে কিন্তু সিপিএম এই মুভমেন্টে জয়েন করেছিল। আমি একটা জিনিস বলেছি যে এই যে সিপিএমের, আমি যখন কলকাতার মিছিলে আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। এই অভয়াকাণ্ডে কলকাতায় যে ডাক্তারদের কিছু মিছিল হয়েছিল, এতে সিপিএমের ক্যাডারদের দেখলাম, সিপিএমের ডাক্তারদের দেখলাম, যারা এইচএসডি করতো, যারা সিপিএমের ডক্টর সংগঠনের। এবং একটা জিনিস, এই সিপিএমের ডক্টর সংগঠনের সময় থেকে কিন্তু পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজগুলোতে করাপশন, টাকা চুরি, মেডিকেল কলেজগুলোর ফান্ড থেকে টাকা চুরির মেকানিজম তৈরি হয়েছিল এবং পার্টির ছত্রছায়ায় কিছু নেতা একটু অন্য মাইন্ডের, অন্য বিলিফসের লোকেদের, ডাক্তারদের থ্রেট করে রাখত এবং পার্টি তার পছন্দ মতো জায়গাতে নিজেদের পছন্দের লোককে পোস্টিং দিত, নিজের পার্টির স্বার্থে এবং টাকা ইনকামের স্বার্থে। এইগুলো সে করেছে এবং ওদের সময় থেকেই এই মেডিকেল কলেজগুলোতে টাকা চুরির মেকানিজমটা শুরু হয়েছে। পাপ চক্র একদিন এই 13 বছরে হয়নি, এই পাপ চক্র শুরু হয়েছে বহু আগে থেকেই। এই পাপ চক্র যারা শুরু করেছিল, সিপিএম পার্টি যাদেরকে দিয়ে শুরু করেছিল, সে এইচএসডি নেতারাই। আমি দেখলাম এই অভয়া কাণ্ডে রাস্তায় নেমেছে জাস্টিস ফর অভয়া অ্যান্ড জাস্টিস ফর আরজি করের স্লোগান নিয়ে। আমি সেদিনই বলেছিলাম যে এই লোকগুলো কিন্তু বেশি দিন থাকবে না এই আন্দোলনে। এরা একসময় আন্দোলনকে স্ট্যাব করবে পেছন থেকে এবং সরে যাবে, কারণ ওদের ধান্দাটা আলাদা, ওদের স্বার্থটা আলাদা। এবার আপনাকে বলে রাখি আরেকটা খবর দিই, গত পার্লামেন্ট ইলেকশন এবং গত অ্যাসেম্বলি ইলেকশনে পুরো গ্রামাঞ্চলের খবর দিই, দক্ষিণবঙ্গের গ্রামাঞ্চলের খবরটা দিই আপনাদের। দক্ষিণবঙ্গের সমস্ত যে সিপিএমের পার্টি অফিসগুলো তৃণমূলের চাপে বন্ধ হয়েছিল। এই দুটো ইলেকশনের সময় তৃণমূলের লোকেরা, সিপিএমের লোকের যারা ঘরে বসেছিল, প্রত্যেকে টাকা দিয়ে, সাহস দিয়ে পার্টি অফিসটা খুলিয়েছিল, তোমরা পার্টি অফিসগুলো খোলো। এবং ইলেকশন বুকের চারধারে যে পার্টির বিভিন্ন যে বুথ এজেন্টরা বসে, এরা বসে, ওদের বসার ব্যবস্থাটাও তৃণমূল করে দিয়েছিল। একটাই উদ্দেশ্য হচ্ছে যে কিছু ভোট যদি সিপিএম কাটে, হিন্দু ভোট, তাহলে বিজেপির পরাজয়টা মোটামুটি শিওর হয়ে যাবে অনেক ক্ষেত্রে। অর্থাৎ সিপিএম একদম তৃণমূলের বি টিম হিসেবে কাজ করেছে, আজকেও তাই। এই আন্দোলন থেকে সিপিএমের বেরিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে, ওরা দেখছে এই আন্দোলনের পক্ষে সিপিএমের নতুন জাগরণের কোনো জায়গা নেই, বরং বিজেপির লাভটা হবে। সুতরাং বিজেপির লাভ করাটা সিপিএমের কাছে স্বপ্নের অতীত। কারণ সিপিএমের অনেক পাপ যে প্রকাশিত হয়নি, এটা তৃণমূল সুন্দর করে দিয়েছে। অনেক সিপিএম নেতা যে করাপশনের জাজমেন্টে জাজড হয়নি বা পানিশড হয়নি, এটা এই মেকানিজমটা করে দিয়েছে তৃণমূল। কারণ সিপিএম এর হোল ক্রাইম মেকানিজমটা এখন ঢুকেছে টিএমসিতে। আর যারা একদম নাম করা নেতা, তারা লজ্জার খাতিরে তারা টিএমসি জয়েন করতে পারেনি। আমি উদাহরণ দিচ্ছি, যেদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে জয়েন করেছিল, শপথ নিয়েছিল, সেই সপ্তাহে 17খানা কমিশন বসিয়েছিল। 17খানা কমিশন একদম, ওখানে বর্ধমানের সাইবার থেকে আরম্ভ করে
আনন্দমার্গী হত্যা থেকে আরম্ভ করে, মারিচঝাপি থেকে আরম্ভ করে, জঙ্গলমহলের হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে, ওদিকে আমাদের নন্দীগ্রাম থেকে আরম্ভ করে সমস্ত ইস্যু নিয়ে ওরা কমিশন বসিয়েছিল, 17খানা কমিশন। 17খানা কমিশনের 17খানা হাইকোর্টের রিটায়ার্ড জাজকে দিয়ে 17খানা কমিশন বসিয়েছিল। সেই কমিশনগুলো যদি কাজ করত, যদি কাজ করার সুযোগ পেত, যদি কাজ করতে অ্যালাউ করত, তাহলে অনেক সিপিএমের নেতা আজকে জেলে থাকত, বড় বড় নেতা। এইটা কিন্তু এই যে 17টা কমিশনের কারো কোনো হিয়ারিং হয়নি, কারো কোনো প্রসিডিংস হয়নি। আপনারা শুধু মনে করে দেখুন, শুনেছেন যে এই 17খানা কমিশন বসেছিল, ভালো করে খোঁজ নিন, কারো কোনো প্রসিডিংস হয়নি, কারো কোনো প্রসিডিংস হয়নি। এটা একদম তৃণমূল, মমতা খুব ভালো করে অ্যাক্টিভলি করেছে। যেমন প্রসিডিংসের লোক দেখানো আমি কমিশন বসিয়ে দিলাম, এবং সেদিন থেকেই কিন্তু সিপিএমের সঙ্গে ওদের গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে। এবং ওদের টার্গেটটা হচ্ছে যে ইন ক্রাইসিস যেমন না সিপিএম বিপদে পড়লে তাকে বাঁচিয়ে দেওয়া, টিএমসি বিপদে পড়লে বাঁচিয়ে দেওয়া, যাতে কোনো রকমই বিজেপি না রাইজ করতে পারে। কারণ বিজেপি হচ্ছে টিএমসি এবং সিপিএমের কমন এনিমি। আর টিএমসিপি কংগ্রেস, সিপিএম একই ডিএনএর পার্ট। এদের কতগুলো কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এরা সবাই হিন্দু বিদ্বেষী, এরা কনসেপ্ট অফ ভারতবর্ষের এগেনস্টে প্রত্যেকেই। এরা সবাই হচ্ছে ওই ব্রিটিশের তৈরি করা যে সংগঠনগুলো তারই একটা করে বাই প্রোডাক্ট। কংগ্রেস ডাইরেক্টলি বাই প্রোডাক্ট, সিপিএমও একটা প্রোডাক্ট, এবং টিএমসি কংগ্রেসেরই একটা প্রোডাক্ট। সুতরাং এদের কাছ থেকে পশ্চিমবাংলার ভালো কিছু হবে, দেশের ভালো কিছু হবে, এটা আশা করাটা খুব ভুল হবে। এরা আন্দোলনকে পেছন থেকে স্যাবোটেজ করবে, এটাই স্বাভাবিক একদম। এবং আরও একটা কথা স্মরণ করিয়ে দিই, যখন 1979 যখন জনতা গভর্নমেন্ট তৈরি হয়েছিল এমার্জেন্সির সময়, এমার্জেন্সির জয়প্রকাশ নারায়ণের মুভমেন্টের জন্য, এগেনস্ট এমার্জেন্সি, এগেনস্ট অটোক্রেটিক রুল অফ ইন্দিরা গান্ধী। এমার্জেন্সির পরে ইলেকশনে জনতা গভর্নমেন্ট ক্ষমতায় এসেছিল। জনতা গভর্নমেন্টে একটা ক্রাইসিস হয়েছিল, এ টাসেল বিটুইন প্রাইম মিনিস্টার দেশাই অ্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার চরণ সিং। এই টাসেলে গভর্নমেন্ট খুব পেন্ডুলেটিং, খুব দোদুল্যমান ছিল। সেই সময় জ্যোতি বোস ছিলেন লন্ডনে। তখন ওদের প্রায় 30-র বেশি এমপি ছিল পার্লামেন্টে, বামেদের, যতটুকু মনে পড়ছে আমার। দেশাইজি দিল্লি থেকে কয়েকবার চেষ্টা করেছেন জ্যোতি বোসকে লন্ডনে। জ্যোতি বোস ফোন ধরেনি। এবং সেই সময় যদি বামেদের এমপিরা মোরারজি দেশাইকে সাপোর্ট করত, তাহলে হয়তো পরবর্তীকালে জনতা গভর্নমেন্ট ফল করতো না, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসতে পারত না। কিন্তু আবার বলেছি, ইন্দিরা গান্ধীর সঙ্গে জ্যোতি বসুদের একটা খুব গোপন সম্পর্ক আছে। মনে রাখবেন, 34 ইয়ার্স পশ্চিম বাংলায় কন্টিনিউয়াস সিপিএমের রুল কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না, ইম্পসিবল একদম। কারণ তারা একটা জিনিস বুঝে গেছিল যে তোমরা সিপিএম বেঙ্গলে রুল করো, কেরালায় মাঝে মাঝে রুল করো, আমি দিল্লি রুল করছি, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি আমাকে ডিস্টার্ব করবো না। আমি তোমার ক্রাইসিসের পিছন থেকে তোমাকে হেল্প করবো, আর তুমি আমাকে আমার ক্রাইসিসের পিছন থেকে হেল্প করবে। যেমন না জাতীয়তাবাদী শক্তি, ন্যাশনালিস্ট ফোর্স কোথাও কোনোভাবে রাইজ করতে পারে। এটা হচ্ছে কমন এজেন্ডা। কি সিপিএম, কি টিএমসিপি, কি কংগ্রেস, এই সকল পার্টিগুলোর কমন এজেন্ডা হচ্ছে যেমন না ভারতবর্ষে কোনো জাতীয়তাবাদী শক্তি রাইজ করতে পারে। সবাই হচ্ছে কমন ডিএনএ হচ্ছে অ্যান্টি হিন্দু। আর বিট্রে করাটা নেহেরু, গান্ধী, কংগ্রেসের এই সোনিয়া মাইনো, কমিউনিস্ট, এদের ডিএনএতে একদম ইনগ্রেডেড, ইন দেয়ার জিন, বিট্রে করা নিজেদের স্বার্থে। এদের ব্যক্তি স্বার্থ, গ্রুপের স্বার্থটাই হচ্ছে টপ মোস্ট প্রায়োরিটি।
জাতির স্বার্থ কখনোই এদের কাছে প্রায়োরিটি নয়। এবং আগামীকাল এই যে সিপিএম যে বেসুরে কথা বলছে না, আমরা কাল নবান্ন কেন যাব, আমরা যাব সিবিআই এর কাছে। সিবিআই এর কাছে কেন? সিবিআই এটা বলার জন্য যে তোমরা 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 খুনি ধরতে পারছো না, এটা বলতে যাবে তো? ভাই, যেখানে প্রাইমারি এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স ধ্বংস হয়ে যায় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইট ইজ নট সো ইজি টু ন্যাপ দ্য রিয়েল কালপ্রিটস অ্যাট দি সেন্টার। বাট প্লিজ ওয়েট, এই কেসটা, এখানে অভয়ার যে কেসটা, এটা শুধু আজকে স্টেট নিউজ নয়, এটা ন্যাশনাল নিউজ। ভারতবর্ষের ইস্ট স্টেটসে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। সারা পৃথিবীর, ফ্রম নর্থ আমেরিকা টু সাউথ আমেরিকা টু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ টু আফ্রিকা টু এশিয়া, বিভিন্ন কান্ট্রিতে আন্দোলন হয়েছে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার। এটা দেশের পক্ষে, ভারতবর্ষের পক্ষে, পশ্চিমবাংলার পক্ষে এত বড় লজ্জাজনক ঘটনা বহু দশক ঘটেনি। একজন ডাক্তার, সেই সঙ্গে সে পোস্ট গ্রাজুয়েট করছে, অন ডিউটি মহিলা, একদম তার 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 অফিসে ক্যাম্পাসের মধ্যে গ্যাংরেপ হচ্ছে এবং মার্ডার হচ্ছে। এবং তারপরে স্টেট গভর্নমেন্ট পুরো মেশিনারি নামিয়ে তার এভিডেন্সগুলোকে লোপাট করছে, ডিরেক্ট এভিডেন্স এবং ইনডিরেক্ট সার্কামস্ট্যান্স এভিডেন্স, ইনক্লুডিং ডেড বডিকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দেওয়া। এইরকম জিনিস আর বোধহয় আমি কখনো শুনিনি। শুভরাত্রি। কালকে একটাই অনুরোধ বলবো, যারা যারা যাবেন, যারা অভিযানে, ভায়োলেন্স করার দরকার নেই। যেখানে পুলিশ আটকে দেবে দাঁড়িয়ে যাবেন, পারলে পুলিশের ইউনিফর্মটা খুলে নেবেন। পুলিশ আপনাদের প্রভোগ করবে, ইট ছুড়বে, আপনারা কোনো ওই রকম কিছু করবেন না। আর একটা জিনিস, আমাদের শনিবারে কলকাতার এবং সারাউন্ডিংসের প্রায় 20টা সংগঠন লেড বাই ভারত সেবা হল, এটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আমরা একটা মিছিল করব কলেজ স্ট্রিট কফি হাউস থেকে বউবাজার ভারত সেবা হল পর্যন্ত একটা মিছিল করব। যারা আসতে চান, অল আর ওয়েলকাম। শনিবার 1টা থেকে শুরু হবে 3টে পর্যন্ত, 1টা থেকে 3টে, ফ্রম কফি হাউস কলেজ স্ট্রিট টু ভারত সেবা হল বউবাজার। এই ভারত সেবা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন, কংগ্রেসেরও আগে। এটাই প্রথম ভারতবর্ষের রাজনৈতিক পার্টি, ভারত সেবা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটাকে ধ্বংস করার জন্যই পরবর্তীকালে রবার্ট হিউম, ব্রিটিশের রিটায়ার্ড আইসিএস অফিসার, ভাইসরয়ের কর্মচারী, নিজে হাতে কংগ্রেস তৈরি করেছিল। সবাইকে ওয়েলকাম, উইথাউট ফ্ল্যাগ। পার্টিকুলার কটা স্লোগান তৈরি করা হয়েছে, পার্টিকুলার স্লোগান, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, অন্য কোনো স্লোগান নয়, কোনো ফ্ল্যাগ অ্যালাউড নয়, বাট শান্তিপূর্ণ একটা মিছিল উইথ পুলিশ পারমিশন। শনিবার 1টা থেকে 3টে, ফ্রম কলেজ স্ট্রিট কফি হাউস, হ্যাঁ, থেকে ভারত সেবা হল, মেডিকেল কলেজের পাশ দিয়ে। হ্যাঁ, গুড ইভিনিং সুশান্ত চ্যাটার্জি, জয়দেব, কঙ্কনা। আজ নবভারতের রূপকার যোগী আদিত্যনাথ বলেছেন, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে। আমি তো আবার হিন্দিটা ভালো করে বুঝি না, আবার প্লিজ এটা ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি আর ইংলিশ। অতনুবাবু, অভিজিৎবাবু, শোনা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ক্লান্ত আছি আজকে, আমি থামছি। শুভরাত্রি, শুভরাত্রি। কতক্ষণ হলো? শুভরাত্রি, শুভরাত্রি।